জঙ্গলের এই গ্রামের অতীতটা ভালো ছিল না। মানুষের পাশাপাশি অপশক্তিদেরও বসবাস ছিল। ওদেরকে শান্ত রাখার জন্য এই গ্রামের অনেক শিশু সন্তানদেরকে বলি দেওয়া হয়েছে। এগুলো খুবই হৃদয় বিদারক ঘটনা। 2019 সালে সিম্পলম্যান নামক এক টুইটার আইডিতে একটি পোস্ট করা হয়। টুইটারে সেই রাইটার মূলত ভৌতিক ঘটনা নিয়ে গল্প লিখতেন। ইন্দোনেশিয়ার একটি গ্রামের কেকেএনদি দিসাপেনারি নামে এই গল্পটি হঠাৎ করে ছড়িয়ে পড়েছিল। এটা ছিল ইন্দোনেশিয়ার কোনো এক গহীন গ্রামের সত্য ঘটনা। আর এই ঘটনাটি কেন্দ্র করে নির্মিত হয়েছে ইন্দোনেশিয়ান মুভি কেকেএনদি দিসাপেনারি। 6 জন শিক্ষার্থীকে এমন একটি গ্রামে কয়েকদিনের জন্য তাদের অ্যাসাইনমেন্টের কাজে থাকতে হয়, যেখানে আধুনিকতার কোনো ছোঁয়া নেই। তারা জঙ্গলে ঘেরা এমন একটি গ্রাম খুঁজে পায়। আর কি ঘটেছিল এই গ্রামে তাদের সাথে, দেখা যাক এই কেকেএনদি দিসাপেনারির ঘটনা প্রবাহ। ঘটনার সময় 2009। ইন্দোনেশিয়ার কোনো এক গহীন গ্রাম। এই গ্রামের নামটি প্রকাশ করা হয়নি। 6 জন শিক্ষার্থীকে কয়েকদিনের জন্য থাকতে হবে এই গ্রামে তাদের কেকেএনের কাজে। আর কেকেএন মানে হলো একটা প্র্যাকটিক্যাল এক্সাম, অর্থাৎ ছাত্রছাত্রীরা কিছু উন্নয়নমূলক কাজ করবে যার জন্য তাদেরকে কলেজ থেকে প্র্যাকটিক্যাল মার্ক দেওয়া হবে। ওরা 6 জনের মধ্যে প্রথমে 3 জন আসে গ্রামটির সর্দার পাবুর সাথে সাক্ষাৎ করে তাদের থাকার অনুমতির জন্য। তারা 3 জন গ্রামে প্রবেশ করে অন্যরকম অনুভব করে। ভোরবেলা এই সময় যেমন অন্যান্য গ্রামের পরিবেশটা মনোমুগ্ধকর হয়, এই গ্রামটা তেমন না। এই গ্রামে নেই কোনো লতাপাতার সুগন্ধ আর পাখির কলতান। একদমই নিঝুম, একটা গাছের পাতাও নড়ে না। এমনকি একটা বৃদ্ধ লোক তাদেরকে এখান থেকে ফিরে যাওয়ার ইঙ্গিত করেছিলেন। জঙ্গলের ভিতরে অনেকটা রাস্তা পাড়ি দিয়ে সেই গ্রামে যেতে হবে, তো তাদেরকে নেওয়ার জন্য কয়েকটি মোটর বাইক পাঠানো হয়। ওরা এখানে থেকে অ্যাসাইনমেন্টের কাজ করবে, এতে গ্রামবাসীরা কেউই রাজি না। যার কারণ এর আগেও এই গ্রামে বাইরের মানুষ প্রবেশ করে বিপদে পড়েছে। তাই গ্রামবাসীরা চায় না তারা এখানে থেকে কোনো বিপদে পড়ুক। তবুও তারা গ্রামবাসীদের রাজি করায়। তাদেরকে অনুমতি দেওয়ার আগে গ্রামের মুখিয়া অর্থাৎ গ্রাম সর্দার প্রাবু তাদেরকে কিছু কথা বলেছিল। প্রাবু বলে, প্রত্যেক জাতিগোষ্ঠীরই কিছু অতীত থাকে। এই গ্রামেরও কিছু অতীত আছে। এই অতীতগুলো খুব একটা ভালো না। এখানে আগে কিছু নর্তকী মহিলারা বসবাস করত। বিভিন্ন উৎসব আয়োজন আর যাত্রাপালায় নাচ দেখানোই ছিল তাদের কাজ। এখন আর তারা নেই, তবে তাদের নিদর্শন আর কাজের জায়গাগুলো এখনও আছে। প্রাবু বলে, তোমরা যে কাজই করো না কেন খুব সতর্ক থাকবে, যেন তাদের ওই জায়গাগুলোর আর তাদের ঐতিহ্যের কোনো অসম্মান যেন না হয়। তাদেরকে নর্তকীদের কিছু নিদর্শন ঘুরে দেখায় প্রাবু। একটা ছোট পুকুর দেখানো হয় যেখানে ওই নর্তকীরা স্নান করত। এখন আর সেই পুকুরে পানি নেই, শুকিয়ে গেছে। এদিকে গ্রামে আসার পর থেকে এই অস্বস্তিতে আছে নূর। তার গাড়ি কেউ যেন চাপ দেয়। তারা 3 জন প্রাবুর সাথে সাক্ষাৎ করে চলে যায়। বাকিরা সহ আসবে। এর ঠিক 10-12 দিন পর তাদের গ্রুপটা চলে আসে। তাদের 6 জনের নাম হচ্ছে নূর, আয়ু, বিমা, এন্তন, অহিউ ও বিদ্যা। আগের মতো আবারও তাদের জন্য মোটর বাইক পাঠানো হলো। জঙ্গলের ভিতরে এই রাস্তা দিয়ে গাড়ি চলে না। তো তারা যাওয়ার সময় আয়ু একটি প্রাচীন যুগের গানের আওয়াজ শুনতে পাচ্ছিল। মনে হচ্ছে কোথাও নাচ গানের অনুষ্ঠান হচ্ছে। আর একটু দূরে একটা অপরূপ সুন্দরী মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আর এই ব্যাপারটা বিদ্যাও লক্ষ্য করে। এরকমই কিছু ইঙ্গিতের মধ্যে দিয়ে তারা তাদের গন্তব্যে পৌঁছে যায়। প্রাবু তাদেরকে আমন্ত্রণ জানায় আর গ্রামটি ঘুরে দেখতে নিয়ে যায়। ওদেরকে এক মহিলার বাড়িতে নিয়ে যাওয়া হয়। মেয়েরা থাকবে এই মহিলার বাড়িতে আর ছেলেরা থাকবে অন্য আরেকটি বাড়িতে। এই গ্রামের কালচার শহরের মতো নয়। ছেলে মেয়ের অবাধ মেলামেশা এই গ্রামের কেউই পছন্দ করে না। তাদেরকে এখানকার নিয়ম মেনে চলতে বলা হয়। ছোটোখাটো ড্রেস পরতে বারণ করে। পাক পবিত্রতার সাথে যেন চলাফেরা করে। আর বিশেষ করে রাতে যেন বাড়ির বাইরে না যায়, এসব জানিয়ে দেয়। ওই দিন রাতেই বিদ্যার ঘুম হচ্ছিল না। সে দেখে দেয়ালে তার ছায়াটা অন্যরকম। তার প্রচণ্ড ভয় হয়। সে শুয়ে পড়ে, কিন্তু ওই ছায়াটা ওখানেই থেকে যায়। এটা আসলে বিদ্যার ছায়া ছিল না। কিছুক্ষণ পর নূরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল এক বৃদ্ধা মহিলা। এটা আসলে মানুষ ছিল না। এগুলো হলো অপশক্তি। পরের দিন সকালে বিদ্যা প্রাবুকে জিজ্ঞেস করে, এই প্রসাদগুলো কিসের? প্রাবু বলে, গ্রামের মানুষ তাদের ঐতিহ্য এবং আদিকালের বিশেষ কিছু মানুষকে সম্মান জানাতে এই প্রসাদগুলো দেয়। নূর একটু দূরে কালো আকৃতির কিছু একটা দেখতে পায়। তারপর প্রাবু তাদেরকে একটা কবরস্থানে নিয়ে যায়। এখানে কিছু কবর কালো কাপড়ে ঢাকা। এর কারণ জানতে চাইলে প্রাবু বলে, এই কবরগুলো অনেক পুরনো। এগুলো বিশেষ কিছু মানুষের কবর, আর তাই এগুলো কালো কাপড়ে ঢাকা। আরও একটা জায়গা দেখানো হয় আর প্রাবু তাদেরকে সাবধান করে দেয় তারা যেন কখনো এই জঙ্গলে না যায়। এই জঙ্গলে তাপাক তিলাস নামক একটা জায়গা আছে। এখানে গ্রামবাসী কেউই যায় না।
এরপর শিক্ষার্থীরা তাদের কাজ শুরু করে দেয়। এ সময় বিমা জঙ্গল থেকে একটা আওয়াজ শুনতে পেল। আওয়াজটা শুনে বিমা সেখানে গেল, কিন্তু কাউকেই দেখা যায়নি। এই গ্রামে কোনো শিশু ছিল না, যার কারণ পরে জানা যাবে। স্যাংদাং নামক এক জায়গায় একটা পুরনো গোসলখানা রয়েছে। সেখানে গোসল করতে আসে বিদ্যা ও নূর। আর এই গোসলখানায় এক অপরূপ সুন্দরী মহিলাকে দেখা যায়। ওটা আসলে মানুষ নয়, এটা ছিল প্রেতাত্মা, আর তার নাম বাদারা ওয়াহি। এরপর তারা দ্রুত সেখান থেকে চলে যায়। নূর ভয়ে ভয়ে অসুস্থ হয়ে পড়ে। তাকে সেই গ্রামের এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। ওনার নাম মাকবা। নূর বারবার কালো কিছু একটাকে দাঁড়িয়ে থাকতে দেখে। মাকবা বলে, ওটা তোমার কোনো ক্ষতি করবে না। এই সময় হঠাৎ নূর অজ্ঞান হয়ে যায়। দেখা যায় তার পিছনে ওই বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে, যেটা সেদিন রাতে নূরের মাথায় হাত বুলিয়ে দিয়েছিল। নূর অজ্ঞান হবার পর মাকবা একটা মুরগি বলি দেয়, আর মুরগিটা একটি কালো অপশক্তি এসে নিয়ে যায়। আর বৃদ্ধা মহিলাটিও চলে যায়। নূরের উপর একের পর এক ভর করতে থাকে জিনেরা। পরিস্থিতি শান্ত করার জন্য তাপাক তিলাস নামক ওই জায়গায় কিছু প্রসাদ রেখে আসা হয়। প্রাভুকে তারা জিজ্ঞেস করে আসলে ঘটনাটা কি, একের পর এক কী হচ্ছে তাদের সাথে। প্রাভু বলে, এই জঙ্গলের পরিবেশটা খুব একটা ভালো না। এখানে জীবজন্তু ছাড়াও বিশেষ কিছুর বসবাস রয়েছে, সেগুলো মানুষ না, অপশক্তি। এখানে বাইরে থেকে কেউ আসা তারা পছন্দ করে না, যার কারণ তাদের ঐতিহ্য নিয়ে কেউ হাসি ঠাট্টা করলে তারা তা সহ্য করে না। প্রাভু বলে, তোমরা দ্রুত কাজ শেষ করে চলে যাও। ওই দিন রাতে নুররা যে বাড়িতে আছে সেই বাড়ির বাইরে ওই প্রাচীন গানটা শোনা যাচ্ছে। মনে হয় কোনো এক মহিলা এই গানটি গায়। এই সময় নূর দেখে বিদ্যা দরজায় অস্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে, আর তার সামনে দিয়ে বড় একটা সাপ যাচ্ছিল, আর সেই সাপটা বিদ্যা ধরে নেয় আর অদ্ভুত আচরণ করছিল। ঠিক তখনই নূরের উপর আবার ভর করে অপশক্তিরা এবং নূরকে নাচাতে থাকে। নূর অদ্ভুত অঙ্গভঙ্গিতে নাচতেছিল, আর এসব দূর থেকে দেখছিল বিমা। সে অবাক হয়, আসলে ঘটনাটা কি? নূরের মতো মেয়ে তো এভাবে নাচার কথা না। ব্যাপারটা অস্বাভাবিক লাগছিল। নূরদের এরকম অদ্ভুত আচরণ দেখে ওয়াহিউ ও বিমা তাড়াতাড়ি করে চলে আসে, আর তারা বুঝে যায় আসলে নূর ও বিদ্যা অপশক্তিদের নিয়ন্ত্রণে আছে। ব্যাপারটা জেনে মিসেস সুন্দরী তাপাক তিলাস নামক ওই জায়গায় কিছু প্রসাদ দেয়। মাকবাকেও ডেকে আনা হয়। অপশক্তিরা যেন তাদের কোনো ক্ষতি করতে না পারে, এজন্য মাকবা ওদেরকে কালো একটা শরবত খাওয়ায় আর তাবিজ দেয়। প্রাভু খুবই চিন্তায় পড়ে যায়। ছেলেমেয়েগুলো সবাই একে একে অসুস্থ হয়ে পড়ছে। বিদ্যা প্রাভুকে বলে, এই গ্রামে মানুষ কিভাবে বসবাস করে। প্রাভু বলে, এই গ্রামের জঙ্গলের জায়গাগুলো ভালো না, অপশক্তিদের বসবাস রয়েছে। এমনিতে তারা গ্রামবাসীদের কোনো ক্ষতি করে না, কিন্তু কেউ যদি এমন কিছু করে যা সেই জাতিরা পছন্দ করে না, তবে তারা ক্ষেপে যায় এবং অনেক ভীতিকর ঘটনা ঘটায়। প্রাভু বলে যে তারা যেন তাদের কাজ দ্রুত শেষ করে চলে যায়। তারপর দেখা যায় অ্যান্তন নূরের সাথে একটা ব্যাপারে কথা বলছে। অ্যান্তন বলে, বিমার আচরণ অন্যরকম দেখা যাচ্ছে, সে লুকিয়ে লুকিয়ে কোথায় যেন যায়। অন্যদিকে বিদ্যাকে দেখা যায় তার অবস্থা ভালো না, সে সবসময় বাসায় ভয়ে ভয়ে থাকে। বিদ্যা খেয়াল করে এক বুড়ো লোক তাদের ঘরে লুকিয়ে কী যেন দেখে এবং ভয়ে চলে যায়। এরপর ওই লোকটি গ্রামবাসীদেরকে ডেকে আনে। সে নাকি বিদ্যাদের ঘরে একটা বড় সাপ দেখেছে, এজন্যই সে ভয়ে চলে গিয়েছিল। পরে অবশ্য খোঁজাখুঁজি করে এরকম কিছুই পাওয়া যায়নি। ওই দিন সন্ধ্যায় প্রাভু নূরদেরকে নিয়ে আলোচনায় বসে। প্রাভু তাদেরকে আগামীকালই চলে যেতে বলে, কারণ পরিস্থিতি ভয়াবহ, কিন্তু আয়ু আর 4-5 দিনের সময় চায়। না হয় তারা এতদিন থেকেও তাদের অ্যাসাইনমেন্টের প্র্যাকটিক্যাল মার্কটা পাবে না, আর পুরো সময়টাই বৃথা যাবে। এদিকে আবার বিমার আচরণ পাল্টে যায়। সে কারো সাথে মিশে না, সে তাদের কাজ না করে প্রতি রাতে ওই তাপাক তিলাস নামক জায়গায় যায়। কিন্তু সে কেন সেখানে যায় এ ব্যাপারে কাউকেই কিছু বলে না। পরের দিন বিকালে নূর ক্ষেতের কাছে তাদের কাজের জায়গায় যায় বিমা কোথায় আছে তা দেখার জন্য। নূর দেখে বিমা আসলেই তার কাজে নেই। সে কোনো এক জঙ্গলের একটা জায়গায় কূপের মধ্যে বসে আছে, আর সে পুরো নগ্ন অবস্থায় ছিল। এই কূপের মধ্যেই হঠাৎ নেমে আসে আয়ু। আয়ুরও সেই একই অবস্থা। বিমার সাথে আয়ু শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। খুবই বাজে ব্যাপার। তারা এরকম একটা জায়গায় এসব কাজ করছে। প্রাচীন এই জায়গাটা তারা অপবিত্র করে দিল। এদিকে নূর বিমাকে খুঁজতে খুঁজতে ওই তাপাক তিলাস নামক জায়গায় চলে আসে। এই জায়গায় যে ঘরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গামলান হল। এটা অনেক প্রাচীন, আর এখানেই সেই নর্তকীদের নাচ গান হতো। নূর আশেপাশে তাকিয়ে দেখে একটা কুঁড়ে ঘর থেকে বেরিয়ে আসছে আয়ু আর বিমা। নূর তাদের দেখে একদমই হতবাক। সে বুঝতে পারে তাহলে ওরা কাজ না করে গোপনে ওইসব করে বেড়াচ্ছে। অন্যদিকে বিকেলে বাজার করতে বেরিয়েছিল বিদ্যা আর ওয়াহিউ, এবং তারা গ্রাম থেকে দূরের একটা বাজারে এসেছে। তবে তাদেরকে নতুন দেখে একজন দোকানদার জিজ্ঞেস করে তাদের বাসা কোথায়। বিদ্যারা বলে তারা এখানকার না, তারা ওই গ্রামে কাজে এসেছে।
এটা শুনে দোকানদার বলেন, ওই গ্রামে যেতে হলে তো জঙ্গল পার হয়ে যেতে হবে, আর এখন তো বিকেল, কিছুক্ষণ পরই সন্ধ্যা হবে। দোকানি লোকটা তাদেরকে সতর্ক করে দেয় তারা যেন রাতে জঙ্গল দিয়ে না যায়। এমনকি লোকটা তাদেরকে আজ রাত বাজারেই থাকতে বলে। ওয়াহিউ তার কথায় তেমন পাত্তা দেয় না। তো তারা গ্রামে ফেরার পথে রাত হয়ে আসে। ওই দোকানদার কিন্তু বলে দিয়েছিলেন এই জঙ্গলের পথে যাওয়ার সময় তারা যেন কোনোভাবেই কোথাও না থামে, এবং যা কিছুই হয়ে যাক না কেন তারা যেন পিছনে না তাকিয়ে চলে যায়। কিন্তু রাস্তায় তাদের মোটর বাইকটা নষ্ট হয়ে যায়। বিদ্যা ভীষণ ভয় পাচ্ছিল। তারা এক মুহূর্ত এখানে না দাঁড়িয়ে থেকে দ্রুত হাঁটতে শুরু করে। এই সময় জঙ্গলের সেই পথে এক বুড়ো লোককে বসে থাকতে দেখা যায়। লোকটা বলে, তোমাদের মোটর বাইকটা নষ্ট হয়ে গিয়েছে তাই না? এটা আমাদের লোকেরা ঠিক করে দিতে পারবে। এরপর কিছু লোক এসে বাইকটা নিয়ে যায়। বুড়ো বলেন, এখানে নাকি কোনো একটা জায়গায় অনুষ্ঠান হচ্ছে, তারা চাইলে বাইকটা ঠিক হওয়া পর্যন্ত এই অনুষ্ঠানটি উপভোগ করতে পারে। বুড়ো লোকটা তাদেরকে সেই অনুষ্ঠানে নিয়ে যায়। নাচ গান হচ্ছিল সেখানে, আর এটাই সেই গামলান উৎসব যেটার শব্দ গ্রামে আসার সময় বিদ্যা শুনেছিল। ওরা এখানে এসে এক অপরূপ সুন্দরী মহিলাকে নাচতে দেখে। এই মহিলাকে দেখেই বিদ্যার আতঙ্কিত অবস্থা, কারণ সে আগে ওই গোসলখানায় এই মহিলাকেই দেখেছিল। কয়েকজন নারী নাচ গান করছে আর টেবিলে বিভিন্ন রকমের সুস্বাদু খাবার রাখা সেখানে। কিন্তু বিদ্যা এখান থেকে চলে যেতে চায়। মোটর বাইকও ঠিক হয়ে গিয়েছে। যাওয়ার সময় ওয়াহিউ সেখান থেকে কিছু খাবার প্যাক করে নেয়। এত রকমের সুস্বাদু খাবার দেখে সে লোভ সামলাতে পারেনি। এরপর তারা দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে। তবে যাওয়ার সময় দেখা যায় সেই উৎসবের সব লোক এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। এদিকে বাসায় নূর, বিমা আর আয়ুকে বকাবকি করে তাদের অপকর্মের জন্য। তাদেরকে নূর বলে তারা তাপাক তিলাসের মতো একটা প্রাচীন জায়গায় এসব করে, তারা ওই জায়গাটা পুরো অপবিত্র করে ফেলেছে, এর পরিণাম ভালো হবে না। কিছুক্ষণ পর সেখানে বিদ্যারা চলে আসে। বাকিদেরকে জঙ্গলের ওই উৎসবের ঘটনাটা শোনায়। অনুষ্ঠানের খাবারগুলো খাওয়ার জন্য বের করা হয়, কিন্তু প্যাকেটটা খুলে দেখা যায় এগুলো খাবার না, এগুলো হচ্ছে বানরের কাটামাথা, রক্ত, হাড় এগুলো। এসব দেখে সবার আতঙ্কিত অবস্থা। আসলে ওই উৎসবের মানুষগুলো ছিল জিন জাতি। এই দিন রাতে বিদ্যার উপর অপশক্তিরা ভর করে নূরকে বলে, নূর এখন পর্যন্ত কোনো পাপ কাজ করেনি, তাই নূরের কোনো ক্ষতি করবে না। কিন্তু তাপাক তিলাসে যে দুজন পাপ কাজে লিপ্ত হয়েছে ওদের রক্ষা হবে না। ওদেরকে যেন নূর বাঁচাতে না আসে, তাহলে নূরেরও ক্ষতি হবে। এটা বলে সে সম্মান জানায় যাওয়ার আগে। আসলে সে নূরকে সম্মান জানায়নি, তার পিছনে থাকা এই বুড়ো মহিলাটাকে সম্মান জানিয়েছিল। নূর এখন পর্যন্ত কোনো অপকর্ম করেনি, তাই ওই বুড়ো অপশক্তিটা নূরকে প্রোটেকশন দিচ্ছে, অর্থাৎ নূরের কোনো ক্ষতি হতে দিবে না। এরপর নূরের কাছে বিমা বলে ওই রূপবতী মহিলা তাকে চুক্তির জালে ফাঁসিয়েছে। সেই মহিলা বলেছিল সে হচ্ছে এই জঙ্গলের রানী, আর তার কথা মতো কাজ করলে বিমা যা চায় তাই পাবে। তাই বিমা লোভে পড়ে তার চুক্তিতে রাজি হয়। বিমাকে তাপাক তিলাস নামক ওই জায়গায় যেতে বলা হয়, এবং প্রতি রাতে এই মহিলার কাছেও আসতে হবে তাকে, কারণ বিমাকে তার পছন্দ হয়েছে। এগুলো শুনে নূর আতঙ্কিত। নূর বলে, বিমা তুমি কি বুঝতে পেরেছ তুমি কার সাথে চুক্তি করেছ? এগুলো মানুষ না, এগুলো হলো শয়তানের বংশধর, এর পরিণাম ভালো হবে না। পরের দিন সকালে নূরের উপর ওই বুড়ো অপশক্তিটা ভর করে বিদ্যাকে জাপটে ধরে, আর বিদ্যাকে কিছু তথ্য দেয়। বলে সে নূরকে প্রোটেকশন দিচ্ছে, তার কিছু হতে দিবে না। তাদের মধ্যে দুজন বড় পাপ করেছে, তাদের মৃত্যু হতে পারে। নূর সবাইকে নিয়ে আলোচনায় বসে। নূর বলে তারা এখানে আর থাকবে না, কাল সকালেই চলে যাবে, এতে তাদের অ্যাসাইনমেন্টের কোনো প্র্যাকটিক্যাল মার্ক পাক বা না পাক। ওই দিন রাতেই বিদ্যার ঘুম ভেঙে যায়। সে দেখে বিমা কোথায় যেন যাচ্ছে। বিদ্যা তার পিছু নেয়। সে তার পিছু পিছু যেতে যেতে তাপাক তিলাসের ওই জায়গায় চলে আসে। এখানে দেখা যায় সুন্দরী ওই নর্তকী নারীর সাথে ঘনিষ্ঠ অবস্থায় আছে বিমা, এবং বিমা সেই মহিলার নিয়ন্ত্রণে। কয়েকজন লোক এসে বিদ্যাকে ধরে নিয়ে যায়, তাকে গামলান হলে নিয়ে আসে। এখানে ওই মহিলা আসে এবং বিদ্যাকে তাদের সাথে থেকে যেতে ও তাদের নাচের দলের সঙ্গী হবার জন্য তাদের মায়াজালে ফাঁসাতে চায়। এদিকে নূরের ঘুম ভেঙে যায় এবং সে দেখে তার পাশে বিদ্যা নেই, এবং আয়ুকে সে ডাকে, কিন্তু আয়ুর শরীর পড়ে আছে, আত্মা নেই। নূর চিৎকার করতে থাকে। চিৎকার শুনে তার বন্ধুরা চলে আসে। আয়ুকে ওই নর্তকী মহিলারা তাদের দলের সঙ্গী করে নিয়েছে, শুধু তার শরীরটা অস্বাভাবিকভাবে পড়ে আছে। ওই নর্তকীদের সাথে আয়ু অদ্ভুত অঙ্গভঙ্গিতে নাচতে থাকে। বিদ্যাকে সবাই ঘিরে রেখেছে, তাকেও তাদের নাচের দলের সঙ্গী করে নিতে চায়। বিদ্যাকে যারা ঘিরে রেখেছে এগুলো হলো ওই রূপবতী নর্তকী মহিলাটার অনুসারী। গভীর রাতের এই ঘটনায় গ্রামবাসীরা বেরিয়ে পড়ে। নূর প্রাবুকে সব খুলে বলে। আয়ু আর বিমার অপকর্মের কথা শুনে প্রাবু কান্নায় ফেটে পড়ে, কারণ এই দুজনকে বাঁচানোর আর কোনো উপায় নেই। গ্রামবাসীরা গহীন জঙ্গলে বিদ্যা আর বিমাকে খুঁজছে। তাদের নাম ধরে ডাকাডাকি করে। কিছু সময় খোঁজার পর
জঙ্গলের এক জায়গায় বিমাকে পাওয়া যায়। বিমারও আয়ুর মতো অস্বাভাবিক অবস্থা। মাকবাকে ডেকে আনা হয়। মাকবা বলে এই দুজনকে বাঁচানো সম্ভব হবে না, তারা বাদারা ওয়াহির জালে ফেসে গেছে। ওই রূপবতী নর্তকী মহিলাটার নাম বাদারা ওয়াহি। ওটা মানুষ না, ওই তাপাকতিলাসে বসবাস করা কেউই মানুষ না। ওই জাতিরা বসবাস করত জঙ্গলের তাপাকতিলাসে। এই গ্রামে অল্প কিছু মানুষের মধ্যে সব ধর্মের মানুষই বসবাস করত। এই গ্রামবাসীদের মধ্যে যারা মুসলিম ছিলেন তারা বিশ্বাস করে ওগুলো হচ্ছে সব পুরনো জিন জাতি। যারা খ্রিস্টান ধর্মের ছিলেন ওরা বিশ্বাস করে ওগুলো হচ্ছে নাচিয়ে সম্প্রদায়ের প্রেতাত্মা। বাকি যারা হিন্দু ও বৌদ্ধ ধর্মের তারা বিশ্বাস করতেন ওই রূপবতী নারী হচ্ছে এই জঙ্গলের দেবী, আর ওই মানুষগুলো হচ্ছে তার অনুসারী। এক একজনের কাছে এক এক মতামত, তবে সব মিলিয়ে বলা যায় ওগুলো হচ্ছে সব অপশক্তি। তাদের সাথে চুক্তি করার পরিণাম ভয়াবহ। বিদ্যাকে ঘিরে রেখেছে তারা, যেহেতু সে কোনো চুক্তি করেনি তাই তাকে বাঁচানো সম্ভব। এরপর মাকবা পাশের রুমে যায়। ও রুম থেকে একটা কালো প্রাণীর মতো ছায়া বেরিয়ে আসে। এরপর সেটা জঙ্গলের ভিতরের সেই তাপাকতিলাসের গামলান হলের সামনে চলে আসে। এটাকে দেখে ওই অপশক্তিগুলো শান্ত হয়। মাকবার পাঠানো এই কালো জন্তুটাকে অনুসরণ করেই বিদ্যা গ্রামে ফিরে আসে। তবে যাওয়ার আগে সে একবার আয়ুর দিকে তাকায়। আয়ু কান্না করছে, সেও ফিরে যেতে চায় কিন্তু পারে না, তাকে ওই নাচিয়ে নারীরা বন্দি করে রেখেছে। এরপর বিদ্যা ফিরে আসে। সকাল হয়ে গিয়েছে। বন্ধুরা সবাই কান্না করে। এই গ্রামে তাদের সাথে এমনটা হবে তারা কখনো আশা করেনি। বিমা ও আয়ুকে শহরের বড় হাসপাতালে নিয়ে আসা হয়। এই সময়টায় ডাক্তাররা অনেক পর্যবেক্ষণ করে, অনেক চেষ্টা করেও তাদের দুজনকে বাঁচানো সম্ভব হয়নি। অবশেষে এই গ্রাম থেকে ছাত্রছাত্রীদের মধ্যে 4 জন বেঁচে ফিরতে পারে। প্রাভু বলে এই গ্রামের অতীতটা ভালো ছিল না, মানুষের পাশাপাশি এগুলোরও বসবাস ছিল এখানে। এগুলোর হাত থেকে গ্রামকে সুরক্ষিত রাখার জন্যই গ্রামের পূর্বপুরুষরা তাদের অনেক অনেক শিশু সন্তানদেরকে বলি দিয়েছে। পরে গ্রামের পরিবেশ শান্ত হয়। এগুলো খুবই কষ্টের বিষয়, তাই ওই কবরগুলো কালো কাপড়ে ঢাকা। এই ঘটনায় একটা ব্যাপার বোঝা যায়, আসলে কারো ঐতিহ্য সংস্কৃতি এগুলো নিয়ে কখনো হাসি ঠাট্টা ও এগুলোর অবমাননা করতে নেই। আর লোভে পরে কোনো কিছুর চুক্তি করা তো চরম অপরাধ। এর পরিণাম অত্যন্ত ভয়াবহ। 2013 সালে ঘটনাটা বিদ্যা ও নূর একজন রিপোর্টারকে বলে। এই রিপোর্টার সেই টুইটারে পোস্ট করা সিম্পল ম্যানের ফ্রেন্ড ছিল। রিপোর্টারের কাছ থেকে ঘটনাটা নিয়ে সে তার টুইটার আইডিতে পোস্ট করে। বিদ্যা ও নূর অনুরোধ করেছিল ওই গ্রামের নাম, লোকেশন এগুলো যেন কখনো প্রকাশ করা না হয়, কারণ রিপোর্টাররা সেখানে বারবার ইনভেস্টিগেশন করতে যাবে, গ্রামবাসীদের জ্বালাতন করবে। সেই গ্রামের বাসিন্দারা এখন স্বাভাবিক জীবনযাপন করছে। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর পরবর্তী কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।